গল্পের শুরুতে প্রফেসর ডক্টর মূল্যায়ন আবদুল্লাহ বলেন, কেউ কেউ মনে করেন যে অতি প্রাকৃত প্রাণীর প্রতি বিশ্বাস মানুষের ভয়ের এক রূপ। গ্রামীণ অঞ্চলে এই বিশ্বাস আরও গভীরভাবে গেঁথে আছে। এর 2 বছর আগে একটি দল অতি প্রাকৃত প্রাণীর অস্তিত্ব নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছিল। ডক্টর আবদুল্লাহ আরও জানায়, অস্তিত্ববান হতে হলে মানুষকে বুঝতে হবে যে নিজেরা ছাড়া আর কেউ নেই। আমরা সবাই দৃশ্যমান, কিন্তু তার মানে এই নয় যে অতি প্রাকৃত কিছু নেই। কথা হচ্ছে, আপনি কিছু প্রমাণ করা যায় না বলে তা মিথ্যা বলে ফেলতে পারেন না। এরপর আমরা পরিচিত হই ইন্দোনেশিয়ার একজন সুপরিচিত ইন্ডিগো রিসা সারসওয়াতির সঙ্গে। সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি চলাকালে রিসা নিজেকে লেখক, ব্যান্ড সদস্য, কন্টেন্ট ক্রিয়েটর এবং সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেন এবং উল্লেখ করেন যে তিনি দেখতে পান আত্মা। রিসা বলেন, তিনি অনেক আত্মার মুখোমুখি হয়েছেন। প্রথমে তিনি তাদের ভয় পেতেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি তাদের সঙ্গে কথা বলা শুরু করেন এবং তাদের জীবন কথা নিয়ে লিখতে থাকেন। তিনি আরও বলেন, তারা এটা নিয়ে চিন্তিত না যে আপনি বিশ্বাস করছেন কিনা, তারা চায় কেবল কেউ তাদের কথা শুনুক, বিশ্বাস করুক এমন নয়। এরপর তিনি জানান, একটি আত্মা তাকে সত্যি ভয় পেয়েছিল। তিনি বলেন, জার্নাল রিসা পডকাস্টে একটি ইউটিউব চ্যানেলে আমি অনিচ্ছাকৃতভাবে তাকে ডেকে ফেলি। সাক্ষাৎকার গ্রহণকারী জিজ্ঞেস করেন, তার নাম কি? রিসা উত্তর দেন, তার নাম কখনো উচ্চারণ করো না, ও রেগে যাবে, বরং ওর নাম ভুলে যাও আর কখনো বলো না। রিসা জানান, তার প্রায় সব আত্মীয় স্বজনই আত্মার সাথে যোগাযোগ করতে পারেন, এজন্যই তারা জার্নাল রিসা শুরু করেন। এরপর রিসা ও তার দল একটি ভৌতিক স্থানে পৌঁছায়। এরপরে আমরা দেখি তিনি সবাইকে জানান এখানে তারা ঘোস্ট হান্ট করবেন। শুটিং শুরু হলে রিসা জানান তারা বান্দুংয়ের বাইরের সুবাং এলাকায় অনুসন্ধান চালাবেন, তবে সঠিক স্থান প্রকাশ করবেন না। এরপর তিনি তার দলের সদস্য পরিচয় করিয়ে দেন, দোমাস্তা, নিকো, ইন্ডি, কেকিং, রিডি, ফারেল। এরপর তিনি আঙ্গা এবং জেফ্রিকে পরিচয় করিয়ে দেন মাস্টার হিসেবে, যারা হান্ট চলাকালীন সুরক্ষার জন্য শুদ্ধিকরণ করবেন। এরপর ফারেল ও জেফ্রি সাহসী পরীক্ষার্থীদের রিসার সঙ্গে পরিচয় করিয়ে দেন, আর্দি, ফেলি, প্রিঞ্জার সঙ্গে সঙ্গে জেফ্রিকে সংশোধন করে বলেন প্রিঞ্জা না, প্রিঞ্জা। এরপর দৃশ্যটি কাটে সাহসী অংশগ্রহণকারীদের ইন্টারভিউয়ের দৃশ্যে। জিজ্ঞেস করা হলো তারা জার্নাল রিসার টিমে কেন যোগ দিয়েছেন। আর্দি বলেন তিনি রিসার বড় ফ্যান। ফেলি বলেন তিনি অতি প্রাকৃত সত্তার সঙ্গে দেখা করতে আগ্রহী। সাক্ষাৎকার গ্রহণকারী এরপর প্রিঞ্জাকে প্রশ্ন করে তুমি? তিনি আবার সংশোধন করেন প্রিঞ্জা না, প্রিঞ্জা। এরপর তিনি বলেন মানুষ সবসময় আমার নাম ভুল করে, কিন্তু রিসা যে ভূতদের সঙ্গে দেখা করেছে তাদের নাম ঠিকই মনে রাখে, ইভেন সেই ভূতের নামও মনে রাখে যেটা উচ্চারণ করা যায় না। তিনি ঠাট্টা করে বলেন হয়তো এই অনুষ্ঠানে অংশ নিয়ে আমি ওই ভূতদের থেকেও বেশি জনপ্রিয় হয়ে যাব। হঠাৎ করে উপর থেকে একটি ইঁদুর পড়ে গিয়ে সবাইকে চমকে দেয়। তখন আঙ্গা এসে জানায় এখন বৃষ্টি পড়ছে, তাই সবাইকে অন্য জায়গায় সরতে হবে। রাত 9টার সময় রিসা সবাইকে একত্র করে জানান এটাই সঠিক সময় অনুসন্ধান শুরু করার। যেহেতু লোকসংখ্যা অনেক, তিনি সবাইকে 3টি দলে ভাগ করে ফেলেন। প্রতিটি দল ভৌতিক কর্মকাণ্ডের খোঁজে জায়গাটি অনুসন্ধান করে। তখন নিকো ফেলিকে বলে তোমাকে একা রেখে যাচ্ছি সাহসের পরীক্ষা নেওয়ার জন্য। তারা 2টি ক্যামেরা সেট করে, একটি ওপরে একটি নিচে। একইভাবে দোমাস্তা প্রিঞ্জাকে একা রেখে দেয় আর জেফ্রি একই নির্দেশনা দেয় আর্দিকে। নির্দেশনা ছিল সহজ, তুমি যা দেখো, শোনো বা অনুভব করো সবকিছু জানাও। যদি কিছু ঘটে যা সহ্য করা যায় না, এইভাবে হাততালি দাও, আমরা এসে সাহায্য করব। তাদের ক্যামেরা দিয়ে রেখে সবাই মনিটরে নজরদারি শুরু করে। প্রিঞ্জা মোবাইলে রেকর্ড করতে করতে ঘুরে বেড়াতে শুরু করেন এবং অদৃশ্য কিছু একটা সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। দৃশ্য কাটে আর্দির দিকে, তিনিও রেকর্ডিং শুরু করে অদৃশ্য সত্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এদিকে ফেলি নিজেকে ক্যামেরা রেকর্ড করতে করতে বলেন আমি এখন সাহসের পরীক্ষা দিচ্ছি। আর ভিডিওতে দেখা যায় তার পেছনে দাঁড়িয়ে আছে কিছু একটা। এরপর প্রিঞ্জা রিসার দেখা ভূতের নাম ধরে ডাকতে শুরু করে আর চিন্তা করে হয়তো তারা সাড়া দেবে। কিছু না হওয়ায় সে ঝুঁকি নিয়ে সেই নিষিদ্ধ আত্মার নাম বলতে যায়। সে বলতে শুরু করে চেম্যাক্স। মনিটরগুলো গ্লিচ করতে থাকে। প্রিঞ্জা আবারও নামটি উচ্চারণ করে। কিছু না হয় বলে হয়তো দ্রুত বললে কিছু হবে। সে আবারও বলতে শুরু করে
ক্যামেরায় দেখা যায় তার পেছনে একটা অদৃশ্য সত্তা দাঁড়িয়ে আছে। প্রিন্সা টের পায় না, কিন্তু হঠাৎ তার মাথা ঘুরতে থাকে আর পেছন থেকে একটি হাত এসে তার কোমর চেপে ধরে। ভয়ে চিৎকার করে সে ফোন ফেলে দেয় এবং সে অস্বাভাবিক হয়ে যায়। মনে হয় সেই আত্মাটি তার ভেতরে প্রবেশ করেছে। পরিস্থিতি বুঝে দোমাস্তা ও আঙ্গা দৌড়ে যায় তাকে সাহায্য করতে। তারা তাকে বলে, আল্লাহর কাছে ক্ষমা চাও। সবাই জড়ো হয়ে খোঁজ নেয় কি ঘটেছে। রিসা তখনও এলাকায় অবস্থান করছিল এবং চারপাশে অস্বাভাবিক কিছুর উপস্থিতি অনুভব করেন। তাদের সিদ্ধান্ত হয় এখানে আজকের মতো অনুসন্ধান বন্ধ করতে হবে। পরদিন রিসা ও তার দল প্রিন্সার অভিজ্ঞতার ভিডিও ফুটেজ পর্যালোচনা করেন। একজন সদস্য জিজ্ঞেস করে, চেমেক্স কি সেই আত্মা যেটা টুইটারে ভাইরাল হয়েছিল? রিসা তৎক্ষণাৎ বলে ওঠে, তার নাম কখনো মুখে এনো না। তিনি আরও বলেন, আমার মনে হয় প্রিন্সা ইচ্ছে করে এই নামটি বলেছে। যখন ওই আত্মা ভাইরাল হয় অনেকেই বলেছিল নাম উচ্চারণ করলেই ও এসে যায়। তিনি চিন্তিত মুখে বলেন, তাহলে কি সত্যি ও প্রিন্সার কাছে এসেছে? তারা ভিডিও পর্যালোচনা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত রিসা নিশ্চিত হয় এই আত্মা সত্যিই প্রিন্সার শরীরে প্রবেশ করেছিল। প্রিন্সার সেই ফুটেজ ইউটিউবে ভাইরাল হয়ে যায়। প্রামাণ্যচিত্রের দল সিদ্ধান্ত নেয় তারা প্রিন্সার দৈনন্দিন জীবন অনুসরণ করবে এবং দেখবে এই ঘটনার পর তার মানসিক ও শারীরিক অবস্থা কেমন আছে। তারপর দেখা যায় প্রিন্সা একটি বাজারে কেনাকাটা করছে। বাজার থেকে বের হওয়ার সময় এক মেয়ে তাকে চিনে ফেলে এবং সেলফি তুলতে চায়। প্রিন্সা খুশি হয়, ভাবে যে তিনি সত্যি এখন জনপ্রিয় হচ্ছে। এদিকে রিসা তার টিমকে জানান যে জার্নাল রিসার দলের একজন সদস্য প্রিন্সার খোঁজ নিতে গিয়েছে, কারণ রিসার ধারণা তার সঙ্গে কিছু একটা জুড়ে গেছে। এজন্য সদস্য জিজ্ঞেস করে, কি মানে কিছু একটা? রিসা ব্যাখ্যা করে, উয়া সাতিরা আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়, যিনি মৃত্যুর পর থেকে আমাদের পরিবারকে তাড়া করেছেন। তিনি আরও বলেন, আমার বাবার মতে যদি তার আত্মাকে 5 দিনের মধ্যে তাড়ানো না হয় তবে যাকে সে ভর করেছে তার আত্মা চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে। রিসা বলে, আমি আশা করি উয়া এখনো প্রিন্সার সঙ্গে যুক্ত হয়নি। এর পরের দৃশ্যে দেখি প্রিন্সার বাড়িতে আঙ্গা ও ইন্ডি একসাথে পৌঁছায়। প্রিন্সা তখন ব্লগিং করছিলেন এবং দর্শকদের পরিচয় করিয়ে দেন আঙ্গা ও ইন্ডির সঙ্গে। কিছুক্ষণ পর তার কাজিন বায়ু রাগান্বিত হয়ে ঘরে ঢুকে বলেন, এখন জার্নাল রিসার দলের লোকজন বাসায় আসে। প্রিন্সা অপ্রস্তুতভাবে বায়ুকে তার কাজিন হিসেবে পরিচয় করিয়ে দেন এবং বলেন সে তার সবকিছু ম্যানেজ করে। আলাপচারিতার পর ইন্ডি প্রিন্সাকে জিজ্ঞেস করেন, সাহসিকতা পরীক্ষার পর থেকে কোনো অদ্ভুত কিছু ঘটেছে কি? প্রিন্সা বলেন, না, সবকিছু স্বাভাবিকই ছিল। তখন আঙ্গা বলেন, দলের ধারণা তোমার সঙ্গে কিছু একটা আছে, এজন্য আমরা শুদ্ধিকরণের জন্য এসেছি। প্রিন্সা সম্মতি দিলেও শুদ্ধিকরণ শুরু করার সঙ্গে সঙ্গেই সে চুপচাপ উঠে হেঁটে চলে যায়। ইন্ডি তার পেছনে যায় এবং ভিতরে রিরিকে দেখতে পায়। রিরি বলে ডাকতে গিয়ে হঠাৎ অদৃশ্য কিছু একটা তার হাত চেপে ধরে। আঙ্গা দৌড়ে এসে ইন্ডিকে উদ্ধার করে। ইন্ডি চিৎকার করে বলে, ওটা উয়া, ওটা উয়া। আঙ্গা তাকে বাইরে নিয়ে আসে। দুজনেই লক্ষ্য করেন ইন্ডির হাতে দগদগে পোড়া দাগ। ঠিক তখনই দরজা খুলে যায়। দেখা যায় প্রিন্সা ভিতরে বসে আছে। ইন্ডি বলে, এই আত্মা চেনা মানুষের রূপ নিতে পারে। এইবার রিরির রূপে এসেছিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় প্রিন্সার বাড়িতে টিম ক্যামেরা সেট করে বসে আছে। রাত 2:04। একটি বাল্ব ঝিমঝিম করে জ্বলতে থাকে। একটি দরজা খুলে যায়। সাদা কাপড়ে মোড়া একটি অবয়ব বেরিয়ে আসে। ডকুমেন্টারি দলের লোকেরা সব রেকর্ড করতে থাকে। আত্মাটি জানালার দিকে এগিয়ে যায়, থামে, তারপর তার 2 হাত প্রসারিত করে বসে পড়ে। সবাই অবাক হয়ে যায়। একজন সদস্য কাছে গিয়ে কাপড় তুলতেই দেখে কিছুই নেই। হঠাৎ প্রিন্সা হাজির হয়ে বলে, তোমরা কি করছো? আঙ্গা প্রশ্ন করে, প্রিন্সা এখানে কি হচ্ছে? প্রিন্সা কোনো কথা না বলে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। পরদিন প্রিন্সা একটি পডকাস্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি ব্লগে বলেন, আমি নার্ভাস, একটু এক্সাইটেড। বায়ুর সঙ্গে তিনি পডকাস্ট লোকেশনে যান এবং সেখানে বসেন। এরপরে আমরা প্রিন্সের বাড়িতে দেখি
যেখানে আঙ্গা বলে বায়ু জানিয়েছে পডকাস্ট চলাকালীন প্রিঞ্জা হঠাৎ রেগে গিয়েছিল। পডকাস্ট শেষে প্রিঞ্জা ফিরে এসে চুপচাপ একটি চেয়ারে বসে পড়ে। আঙ্গা সাবধানে বলেন আমাদের আবার একটা শুদ্ধিকরণ করতে হতে পারে। প্রিঞ্জা তীক্ষ্ণ গলায় বলেন আবার কেন, আমি তো এখনো প্রিঞ্জা। তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। কিছুবার আগেই দৌড়ে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাত 2:04। প্রিঞ্জা ঘর থেকে বেরিয়ে আসে। চোখ চলে যায় এক ছুরির দিকে। সে ছুরি তুলে নেয়, এগিয়ে যায় এবং মেঝেতে ছুরিটি আঘাত করতে শুরু করে। পরের দিন সকালে দল দেখে প্রিঞ্জা নিখোঁজ। সবাই ঘরে খুঁজতে থাকে কিন্তু কোথাও নেই। হতাশ হয়ে তারা রাতে রেকর্ড করা ক্যামেরা ফুটেজ দেখতে শুরু করে। ঠিক তখন বায়ুর ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয় আজ তো প্রিঞ্জার ফটোশ্যুট ছিল। বায়ু বলেন সরি, আজ সম্ভব না। কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় দয়া করে এখনই স্টুডিওতে আসুন, গত রাতে কিছু একটা হয়েছে এবং সেটা প্রিঞ্জাকে ঘিরে। দল স্টুডিওতে ছুটে যায়। ইন্ডি ও রিরি সেখানে প্রিঞ্জাকে সোফার পেছনে নগ্ন অবস্থায় খুঁজে পায়। তারা একটি কাপড় দিয়ে ঢেকে দেয়। প্রিঞ্জা ভীত এবং বিভ্রান্ত গলায় প্রশ্ন করে আমি কোথায়, কি হয়েছে আমার? এর মধ্যে রিসা স্টুডিও থেকে প্রিঞ্জার ফুটেজ দেখে। তারপর তিনি প্রিঞ্জার বাড়ির ফুটেজগুলো পর্যবেক্ষণ করেন। একজন ছেলে তাকে জিজ্ঞেস করে আপনার কি মনে হয় প্রিঞ্জার ভেতরে কি ওয়াসতিরা এসেছে নাকি সে সেমেক্সের কবলে? রিসা চুপচাপ ঘরের ভেতরে যায়। একটি ড্রয়ার খুলে পুরনো একটি ছবি বের করে। তিনি বলেন ওয়াসতিরা ছিল আমার দাদির ঘনিষ্ঠ বান্ধবী। তিনি ধর্ম থেকে অনেক দূরে ছিলেন। একবার আমার দাদি তাকে নামাজের কাপড় উপহার দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। মৃত্যুর পর তার আত্মা আমাদের পরিবারকে প্রতিনিয়ত বিরক্ত করত। তখন আমার বাবা ও দাদা গ্রামের এক ব্যক্তির সহায়তায় তার আত্মাকে বেঁধে ফেলেন। এরপর থেকেই তার নাম হয়ে যায় সেমেক্স। ঠিক তখনই রিসা জানালার বাইরে তার ছেলেকে দোলনায় দোল খেতে দেখে বলেন আস্তে দোল খাও। কিন্তু হঠাৎ রিসার স্বামী ওপর থেকে ছেলেকে কোলে নিয়ে আসেন। এই দৃশ্য দেখে রিসা থমকে যান। তৎক্ষণাৎ তিনি জানালার দিকে ছুটে যায়। বাইরের দোলনায় কেউ নেই। স্বামী জিজ্ঞেস করেন কি হয়েছে? রিসা বলে কিছু না এবং অনুরোধ করে যেন বিষয়টি নিয়ে আর কথা না বলা হয়। রাতে রিসার স্বামী একটি ভিডিও রেকর্ড করেন কারণ ডকুমেন্টারি টিম তাদের অনুরোধ করেছে। তিনি প্রশ্ন করেন বিকেলের ঘটনাটি নিয়ে কিছু বলবা? রিসা চুপচাপ বলেন কিছু একটা ঠিক নেই। এই সময় তিনি নিজের হাত চুলকাতে থাকেন। স্বামী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন তোমার হাতটায় কি হয়েছে? ঠিক তখন তারা খেয়াল করেন ছেলেটা রুমে নেই। মনিটরে চেক করে দেখে সে নিজের রুমেই ঘুমাচ্ছে। কিন্তু ক্যামেরায় আমরা দেখতে পাই বিছানার পাশে একটি আত্মার ছায়া বসে আছে। তার দৌড়ে ছেলে রুমে যায় এবং তারা ঢোকার আগে সেটা উধাও হয়ে যায়। তারা আবিষ্কার করে ছেলেটার জ্বর এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানান এখন সে ভালো আছে, জ্বর নিয়ন্ত্রণে। রিসার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসে। রিসা কান্না করতে করতে আঙ্গার দিকে ঘুরে বলেন আমাদের বাবার সঙ্গে দেখা করতে হবে, কথা বলতে হবে। আঙ্গা শান্ত করার চেষ্টা করে বলেন আমি দেখছি, তুমি আপাতত আরির ওপর মন দাও। পরবর্তী দৃশ্য দেখা যায় আঙ্গা তার বাবার সঙ্গে দেখা করে এবং বলে যে ওর নাম ভুল করে বলা হয়েছে। বাবা রেগে গিয়ে বলেন তোমরা জানো না এই নাম বলার পর কি হতে পারে? এত দায়িত্বহীনতা। এদিকে প্রিঞ্জার ওপর শুদ্ধিকরণ প্রক্রিয়া চলতে থাকে। পুরো প্রক্রিয়ায় ক্যামেরা ধারণ করা হয়। প্রিঞ্জা ক্লান্ত, বিধ্বস্ত, নিজে নিজে ক্যামেরায় বলেন আজ তৃতীয় দিন, আমি আর পারছি না। এ সময় ইন্ডি তার রুমে ঢোকে। প্রিঞ্জা কাপা গলায় জিজ্ঞেস করে তুমি কি ভয় পাচ্ছ না? ইন্ডি সান্ত্বনা দিয়ে বলেন ভয় পাই, কিন্তু আমরা সবাই এখানে আছি, আমরা নিরাপদে আছি। এরপর প্রিঞ্জা জিজ্ঞাসা করে তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে? ইন্ডি হেসে বলে নিকো আমার বড় ভাই এবং আমার বেস্ট ফ্রেন্ডও, আর জার্নাল রিসার্চ টিমের সবাই আমার ভালো বন্ধু। তারপর সে জিজ্ঞেস করে তোমার? প্রিঞ্জা তখন অদ্ভুতভাবে চেয়ে বলে ছিল, অনেক আগে আমরা 4 জন ছিলাম। 2 জন শহরে চলে যায় তাদের পরিবার নিয়ে, 2 জন থেকে যায়। তার চোখ বিষণ্ণ হয়ে ওঠে। একজন আত্মহত্যা করে আর অন্যজন কখনো নামাজ পড়েনি, এভাবেই মারা যায়। হঠাৎ করে প্রিঞ্জা বিকৃতভাবে হাসতে থাকে। ইন্ডি ভীত হয়ে একটু পিছে যায়। প্রিঞ্জা অস্বাভাবিক আচরণ করে। সে ধীরে ধীরে ইন্ডির দিকে এগিয়ে আসে। ঠিক তখনই আলো চলে যায়। ইন্ডি আতঙ্কিত হয়ে কাঁদতে থাকে, মোবাইলের টর্চ খুঁজতে থাকে। ক্যামেরায় দেখা যায় ঘরে আর প্রিঞ্জা নেই। হঠাৎ প্রিঞ্জা হাজির হয় এবং তার দিকে এগিয়ে আসে, তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। ইন্ডি কোনো মতে প্রিঞ্জাকে এক পাশ ঠেলে দেয় এবং ঘর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখে দরজা বন্ধ। দরজা খোলার চেষ্টা করতে করতে সে আবার পেছনে তাকায়। প্রিঞ্জা
আর নেই। ইন্দি আবার টর্চের আলো দিয়ে পুরো ঘর দেখার চেষ্টা করে। এই সময় প্রিঞ্জা তার পেছনে দেয়ালের উপরে উঠে যাচ্ছে। প্রিঞ্জা হঠাৎ বিছানায় ঝাঁপিয়ে পড়ে, একটু হামাগুড়ি দেয়, তারপর অদৃশ্য হয়ে যায়। এমন অবস্থা দেখে ইন্দি ভয়ে চারদিকে তাকায়, আর ঠিক তখনই প্রিঞ্জা হঠাৎ করে ছুটে এসে তাকে প্রচন্ড জোরে ধাক্কা দেয়। তখন ইন্দির দলের সদস্যরা ঘরে ঢুকে পড়ে। তারা জিজ্ঞেস করে প্রিঞ্জা কোথায়। ইন্দি তখন কাঁপতে কাঁপতে বলে ওটা ইউয়া, ও এখানেই। দলটি প্রিঞ্জাকে খুঁজতে শুরু করে। হঠাৎ দেখা যায় সে বিছানার ওপর বসে অদ্ভুতভাবে গুনছে 100 লাশ, 200 লাশ, 300 লাশ। দলটি তাকে থামাতে ছুটে আসে। তারা ওই আত্মাটিকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু আত্মাটি কোনোভাবেই প্রিঞ্জাকে ছেড়ে যায় না। পরিস্থিতি আরও খারাপ হয় যখন দেখা যায় রিসার বাবা প্রিঞ্জার বাড়িতে এসে পৌঁছেছে। তিনি পবিত্র পানি নিয়ে ঘর জুড়ে ছিটাতে থাকে। উঙ্গা ও বায়ু প্রিঞ্জাকে তার ঘর থেকে বের করতে সাহায্য করে। রিসার বাবা প্রিঞ্জার দিকে তাকিয়ে আত্মাকে প্রশ্ন করে তুমি কেন প্রিঞ্জাকে বিরক্ত করছো। আত্মা রেগে উত্তর দেয় ওই আমায় ডেকেছে। রিসার বাবা আদেশ করে ঘরে ফিরে যাও, কিন্তু প্রিঞ্জা গর্জে ওঠে। রিসার বাবা মন্ত্র পাঠ করে এবং তার ওপর পবিত্র জল ছেটা। প্রিঞ্জা তখন প্রবল রেগে যায় এবং উঙ্গা ও বায়ুকে সরিয়ে ফেলে। সবাই তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে ক্ষিপ্তই থাকে। এরপর সে ঘরে গিয়ে একটি ছুরি নিয়ে বেরিয়ে আসে। সবাইকে হুমকি দিয়ে সে টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে। রিসার বাবা সামনে এগিয়ে এসে তার ওপর পবিত্র পানি ছেটাতে যান, কিন্তু প্রিঞ্জা তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং গলা চেপে ধরার চেষ্টা করে। উঙ্গা আর কিকাং প্রিঞ্জাকে টেনে সরিয়ে নিয়ে যায়। অন্যরা রিসার বাবাকে সাহায্য করতে ছুটে আসে। প্রিঞ্জা জানালার দিকে ঘুরে তাকায় এবং কাচের ভেতরে দেখা যায় একটি আত্মার প্রতিচ্ছবি। সে ঘর তছনছ করতে থাকে, দেয়ালের আঁচড় কাটে এবং সবকিছু ভেঙে ফেলে। উঙ্গা ও কিকাং তাকে ধরে রাখার চেষ্টা করে। শেষ চেষ্টা হিসেবে রিসার বাবা পবিত্র পানি পান করে প্রিঞ্জার মুখে ছিটিয়ে দেন। ধীরে ধীরে আত্মা স্থির হয়ে যায়। কিছুক্ষণ ছটফট করার পর আত্মাটি প্রিঞ্জার শরীর ছেড়ে দেয়। এরপর রিসার বাবা সবাইকে জানান তিনি মনে করেন এটা ইউয়া নয়, এটা কোনো এক শয়তানি আত্মা ইউয়ার রূপে এসেছে। তিনি নির্দেশ দেন সবাইকে সেই গ্রামে ফিরে যেতে হবে যেখান থেকে এটা এসেছে। উঙ্গা তার দল নিয়ে প্রিঞ্জা এবং বায়ুকে নিয়ে গ্রামে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। যাত্রার সময় প্রিঞ্জার জানালার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে। আবার সে আত্মাটি তাকে ভর করে। সে উঙ্গার দিকে ঘুরে ভয়ানক স্বরে বলে তুমি ভেবেছ আমাকে আমার জন্মস্থানে নিয়ে গেলে আমি দুর্বল হয়ে যাব? ভুল করছো। তারা যখন গ্রামে পৌঁছাতে থাকে সামনে দেখা যায় একটি পুরনো ক্ষয়ে যাওয়া সাঁকো পার হওয়ার সময় তারা দেখতে পায় কিছু গ্রামবাসী এক লাশ নিয়ে যাচ্ছে, কিন্তু কিকাং লক্ষ্য করে কফিনটা ফাঁকা। তারা সেটা উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। অবশেষে তারা গ্রামে পৌঁছায়। হঠাৎ করেই পাথর ছোড়া শুরু হয় এবং গ্রামবাসীরা চিৎকার করে তাদের চলে যেতে বলে। উঙ্গা সামনে এগিয়ে এসে শান্তভাবে বলে আমরা গ্রামের প্রধানের সঙ্গে দেখা করতে এসেছি। তারপর ভিড় থেকে এক বৃদ্ধা বেরিয়ে এসে বলে তোমরা কি প্রধানের অতিথি? উঙ্গা মাথা নাড়ে। সে তাদের গ্রামটির গভীরে নিয়ে যায়। উঙ্গার নজর পড়ে কিছু গ্রামবাসীর দিকে যারা রক্ত দিয়ে চট ঢাকছে। দৃশ্যটা দেখে অস্থির হয়ে উঙ্গা জিজ্ঞেস করে এই রক্ত আর চট দিয়ে কি হচ্ছে? নারীটি জানায় এগুলো আরও মৃত্যু ঠেকানোর রীতির জন্য। ইন্ডি চমকে উঠে সাবধানে জিজ্ঞেস করে এখানে মানুষ মারা যাচ্ছে? নারীটি মাথা নাড়ে হ্যাঁ, কয়েকদিন ধরে চলছে। অদ্ভুত কিছু ঘটতে যাচ্ছে খুব শিগগিরই। কিছুক্ষণ পর গ্রামের প্রধান আসে। তারপর প্রিঞ্জার দিকে গভীরভাবে তাকিয়ে জিজ্ঞেস করে এটা কি পঞ্চম রাত? এরপর সে প্রিঞ্জাকে একটি চেয়ারে বসিয়ে বলে 100টা লাশ, 200টা লাশ। সে থামে, প্রতিক্রিয়া আশা করে। কিছু না হলে সে আবার মন্ত্রটা উচ্চারণ করে 100টা লাশ, 200টা লাশ। প্রিঞ্জার থেমে গিয়ে বলে 300টা লাশ। গ্রামপ্রধান অন্ধকারে হাসে। তুমি অবশেষে নিজেকে প্রকাশ করলে। সে তার চোখে চোখ রাখে এবং বলে সাথীরা। উঙ্গা বিভ্রান্ত হয়ে জবাব দেয় কিন্তু আমার বাবা বলেছিল তুমি সাথীরা নও। গ্রামপ্রধান জানায় শুধু সাথীরাই নয়, গ্রামে আরও অনেকেই স্যামেক্স নামে পরিচিত। এরপর সে ইতোকে ডাকে। ইতো সামনে আসে আর গ্রামপ্রধান তাকে নির্দেশ দেয় প্রিঞ্জাকে ভিতরে নিয়ে গিয়ে শুদ্ধিকরণ শুরু করতে। ইতো দলের দিকে তাকিয়ে কঠোরভাবে বলে সবাই ভেতরে ঢুকতে পারবে না,
উঙ্গা তার দলকে বলে বাইরে থাকতে। সে ইতো ও প্রিঞ্জার সঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরের আবছা আলোয় আত্মাটি পুনরায় প্রিঞ্জাকে ভর করে। তোমরা ভেবেছিলে আমাকে নিজের গ্রামে এনে ভয় দেখাতে পারবে। সে একটি মাটির পাত্র ছুঁড়ে ফেলে দেয় এবং পাগলের মতো হাসতে থাকে। শুদ্ধিকরণের প্রস্তুতি চলাকালীন গ্রাম প্রধান জানায় গত 4 বছর ধরে গ্রামটি অভিশপ্ত, যার ফলে বহু অস্বাভাবিক মৃত্যু ঘটছে। সে বলে এই অভিশাপ অনেক গ্রামবাসীকে ছুঁয়ে গেছে এবং কিছু আত্মা যা গ্রামবাসীকে তাড়া করে বেড়ায় তাদেরকে স্যামেক্স বলা হয়। এদিকে দলের 2 সদস্য বায়ু ও ক্যামেরাম্যান রিককে জানায় তারা বাইরে গিয়ে রীতির অগ্রগতি দেখে আসবে। তারা চলে গেলে বায়ু প্রিঞ্জার পাশে থাকে। সে খুব ভয় পাচ্ছিল। বায়ু ওই আত্মাটিকে বলে প্রিঞ্জাকে আর বিরক্ত করো না। প্রিঞ্জার মুখ ভঙ্গি বদলে যায়। সে বলে আমি প্রিঞ্জা। তারপর কাঁদতে কাঁদতে বলে আমি বাড়ি যেতে চাই। বায়ু তাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে বলে তুমি ভালো হয়ে গেলে আমি তোমায় বাড়ি নিয়ে যাব, আমি কথা দিচ্ছি। আর কিছু চাও? কিন্তু বায়ু তাকে জড়িয়ে ধরতেই প্রিঞ্জার কণ্ঠ পাল্টে যায়। সে বলে আমি একটি সদ্যজাত শিশুর মাথা খেতে চাই। এ সময় আমরা দেখি একটি আত্মা বায়ুকে জড়িয়ে আছে, প্রিঞ্জা নয়। আত্মাটি বলে আমি শিশুটিকে আস্তে আস্তে ছিঁড়ে ফেলবো, তার হৃদয় আর অঙ্গ খেয়ে নিব। ঠিক তখনই ওপরে আলো বিস্ফোরিত হয়, পুরো ঘর অন্ধকারে ছেয়ে যায়। এ সময় রিক তাড়াতাড়ি ক্যামেরার আলো জ্বালায়, কিন্তু প্রিঞ্জা আর নেই। হঠাৎ রিকের সামনে একটি আত্মা চলে আসে। তারা অল্প আলোতে ঘরটি ঘুরে দেখতে শুরু করে। প্রিঞ্জার কোনো চিহ্ন নেই। হঠাৎ তারা এক অদ্ভুত বিভ্রান্তির স্থানে চলে যায়। ভয়ে ভয়ে বায়ু বলে চলো ফিরে যাই, কিন্তু তারা বুঝতে পারে দরজা বন্ধ, তারা আটকে গেছে। এরপর বায়ু ভেতর থেকে প্রিঞ্জার কণ্ঠ শোনে। সে ঘরের ভেতরের অংশে ঢোকে, কিন্তু কিছুই পায় না। হঠাৎ রিক খেয়াল করে বায়ু উধাও। সে তাকে খুঁজতে শুরু করে এবং অদ্ভুত সব দৃশ্য দেখতে থাকে। রিক আরো ভেতরে প্রবেশ করে। হঠাৎ তার সামনে এক অদ্ভুত কিছু একটাকে বসে থাকতে দেখে। আতঙ্কে রিক পেছনে ঘুরে দৌড় দেয়, কিন্তু কোনো পথ খুঁজে পায় না। হঠাৎ সে আত্মাটি তার সামনে এসে দাঁড়ায়। সে দিশেহারা হয়ে দৌড়াতে থাকে। হঠাৎ অলৌকিকভাবে সে বায়ুকে খুঁজে পায়। সে বলে আমরা আবার বাড়ির ভেতরে ফিরে এসেছি। রিক বায়ুকে বলে সামনের দরজা দিয়ে বের হতে। হঠাৎ দরজা নিজে থেকেই খুলে যায়, কিন্তু ঠিক পৌঁছানোর সময় দরজা বন্ধ হয়ে যায়। তার আঙুল আটকে যায় দরজার ফাঁকে। বায়ু চিৎকার করে, কিন্তু দরজাটা খোলে না। সে হাত টেনে নেয় এবং আঙুল ছিঁড়ে যায়। অন্যদিকে আমরা দেখি একটি মেয়ে গ্রামের প্রধানের দিকে ছুটে এসে চিৎকার করে বলে প্রিঞ্জা আমার শিশুকে ধরে নিয়ে গেছে। হঠাৎ বায়ু ও রিক পেছন দিক থেকে ছুটে আসে। বায়ু চিৎকার করে বলে প্রিঞ্জা উধাও। বায়ু আঙ্গাকে ফিস করে বলে ওটা কি স্যামেক্স? ইতো সামনে এগিয়ে এসে আঙ্গা ও নিকোকে বলে প্রিঞ্জা যেন ধানের মাঠে পৌঁছাতে না পারে, তার আগেই খুঁজে বের করো। সে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এগিয়ে যায়। কিছুক্ষণ পর নিকো দূর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। সবাই ছুটে যায়। এই গভীর অন্ধকারে তারা প্রিঞ্জাকে দেখতে পায়। ইন্ডি দৌড়ে গিয়ে শিশুটিকে তার হাত থেকে ছিনিয়ে নেয়, কিন্তু প্রিঞ্জা হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে, শিশুকে কামড়ে দিতে চায়। বায়ু ও গ্রামের মানুষজন এসে তাকে থামাতে থাকে। ইতো পরিস্থিতি বুঝে আদেশ দেয় প্রিঞ্জার হাত বেঁধে দাও, কাপড় দিয়ে ঢেকে ফেলো। গ্রামবাসীরা তাকে শক্ত করে বেঁধে ফেলে। এরপর তারা তাকে তুলে নেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি প্রিঞ্জার শুদ্ধিকরণ চলছে। ইতো এগিয়ে আসে একটি পানির পাত্র নিয়ে। সে ইন্ডিকে বলে তাকে ধরে দাঁড়াতে সাহায্য করতে। প্রিঞ্জার দেহ কাঁপতে থাকে যখন তার ওপর পানি ঢালা হয়, কিন্তু প্রিঞ্জা বারবার মাথা ঠুকতে থাকে কাঠের ফ্রেমে। ইন্ডি তাকে ধরে ফেলে যেন সে নিজেকে আরো না আঘাত করে। ইতো আদেশ দেয় চট দিয়ে মুড়ে ফেলো তাকে। গ্রামবাসীরা দ্রুত প্রিঞ্জাকে একটি চটে বেঁধে ফেলে। গ্রামের একজন ব্যক্তি ডকুমেন্টারি টিমের দিকে ঘুরে বলে যাই হোক বাইরে যেও না, ভেতরেই থাকো। শুদ্ধিকরণ শুরু হতেই গ্রামের পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রিঞ্জা এখন বাধা অবস্থায়। গ্রাম প্রধান রীতির প্রকৃতি ব্যাখ্যা করতে শুরু করে। এই রীতি শুধু আত্মাকে বেঁধে রাখা নয়, এটি আত্মাকে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর করার। তারা একটি পশুর দেহে আত্মাকে স্থানান্তর করতে চায়। এরপর সে এগিয়ে এসে ঝাড়ুর মতো কিছু নিয়ে প্রিঞ্জাকে মারতে শুরু করে। গ্রাম প্রধান মন্ত্র পড়ে আত্মাকে প্রিঞ্জার দেহ ত্যাগ করতে বলে। আত্মা প্রিঞ্জার মাধ্যমে কথা বলে আমাকে কেন যেতে হবে? গ্রাম প্রধান কড়া গলায় বলে ওঠেন তোমাকে এখানে থাকা চলবে না, তুমি আমাদের অতিথি নও।
কিন্তু সেই অদৃশ্য আত্মাটি আবারও এক ঠান্ডা হাসি দিয়ে অস্বীকার করে। এক যুবক এগিয়ে এসে প্রিঞ্জার কিছু চুল কেটে নেয়। গ্রাম প্রধান মন্ত্র জোরে জোরে পড়তে থাকেন আর বলেন, এই দেহ ছেড়ে চলে যাও। কিন্তু প্রিঞ্জা হঠাৎ করে তীব্রভাবে কাঁপতে শুরু করে। তার মুখ বিকৃত হয়ে যায় আর সে অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আশপাশে বসা গ্রামবাসীরা এক এক করে বমি করতে থাকে, যেন অশুভ শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে। একজন লোক প্রিঞ্জাকে সাহায্য করতে এগিয়ে গেলে প্রিঞ্জা হঠাৎ তার গোপনাঙ্গ চেপে ধরে ফেলে। সবাই আতঙ্কে চমকে ওঠে। গ্রাম প্রধান তখন সবাইকে নির্দেশ দেয়, ওকে ধরে রাখো, দাঁড় করাও। লোকজন মিলে ওকে ধরে রাখে। এরপর এক বৃদ্ধ একটি ছাগল নিয়ে আসে। ইটু আবার সামনে গিয়ে সেই আত্মাকে উদ্দেশ্য করে বলে, তুই অনেক বছর আগে এই গ্রামে জন্মেছিলি, কিন্তু এখন এই জায়গা তোর না, তোর জায়গা ওখানে যেখানে তোকে পাঠানো হবে। একটু লোকজনকে নির্দেশ দেয় ছাগলটা জবাই করতে। ছাগলের গলা কাটার সাথে সাথেই রক্ত ঝরতে থাকে। সবার সামনে একটু সেই রক্ত প্রিঞ্জার মুখে ঢেলে দেয়। প্রিঞ্জার রক্ত খেতে থাকে আর বায়ু দূরে দাঁড়িয়ে বলে, এটা ঠিক না। এক মুহূর্তের জন্য প্রিঞ্জা স্বাভাবিক হয়ে ওঠে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে, আমি কোথায় আছি? বায়ু, আমাকে বাড়ি নিয়ে চলো। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবারও সে আত্মায় পরিণত হয়। ইটু এবার পুরো ছাগলের রক্ত তার মাথায় ঢেলে দেয়। এদিকে আঙ্গা, ইন্ডি, নিকো আর বায়ু আর সহ্য করতে না পেরে বেরিয়ে যেতে চায়, কিন্তু একজন লোক এসে তাদের পথ আটকে দেয়। প্রিঞ্জা অদ্ভুতভাবে হাসে। এমন সময় এক নারী পাশের ঘর থেকে বের হয়। তাকে থামতে আরেক নারী এগিয়ে আসে, কিন্তু গ্রাম প্রধান ইশারা দিয়ে বলে, ফিরে যাও। সেই নারী, যার চোখে মুখে অদ্ভুত ভাব, বলে, আমার খিদে লাগছে, এখানে কোনো নবজাতক আছে? এরপর বলে, আমি কি ওকে খেতে পারি? সবাই স্তব্ধ। হঠাৎ সে ছুটে পাশের একটা কুঁড়ে ঘরে উঠে পড়ে। এরপর সেখান থেকে লাফিয়ে পড়ে। লোকজন চিৎকার করতে করতে তার দিকে ছুটে যায়। গ্রাম প্রধান তখন চিৎকার করে বলে, সর্বশক্তির প্রবীণ আত্মারা এখন তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সে নির্দেশ দেয় ওই নারীকে দ্রুত সরিয়ে ফেলতে। তাকে স্ট্রেচারে করে এনে প্রিঞ্জার পাশে রাখা হয়। গ্রাম প্রধান আবার মুখ তুলে বলে, এই দেহ তোর নয়, তোর স্থান কবরে। ঠিক তখনই আলো চলে যায়। চারদিক নিস্তব্ধ। ড্যান অবাক হয়ে বলে, সবাই গেল কোথায়? কিছুই তো বুঝতে পারছে না। সে ক্যামেরাম্যানকে বলে, দ্রুত ক্যামেরা চালাও, সব রেকর্ড করতে হবে। কিন্তু তারা বুঝতে পারে যে তারা একা। ড্যান আঙ্গার দিকে তাকায়। আঙ্গা বলে, গ্রাম প্রধান আগে বলেছিল শুদ্ধিকরণ চলাকালে একটা গেট খুলবে। এদিকে বায়ু খেয়াল করে প্রিঞ্জা নেই। আতঙ্কিত হয়ে সে বলে, ওকে একা ছেড়ে দিও না, খুঁজে বের করতে হবে। আঙ্গা বলে, চলো ভাগ হয়ে খুঁজি। তারা সবাই আলাদা হয়ে খুঁজতে থাকে। একটা জায়গায় তারা প্রিঞ্জাকে জঙ্গলের মধ্যে দেখে। দৌড়ে গেলে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ইন্ডি আবার দেখতে পায়, কিন্তু আঙ্গা সাবধান করে, ভেতরে যাস না, সাবধানে থাক। প্রিঞ্জা বিকৃত হাসি দিয়ে আবার চলে যায় গভীর জঙ্গলে। তারা পিছু নেয়। এক ফাঁকা মাঠে এসে তারা দেখে একটা কফিন রাখা আছে। আঙ্গা বলে, এটাই সেই কফিন যেখানে প্রিঞ্জা ছিল, চলো এবার শেষ চেষ্টা করি। তারা সামনে এগোয়। তখন দেখে গ্রাম প্রধান আর কয়েকজনের আত্মা সেখানে দাঁড়িয়ে অজানা ভাষায় কিছু বলছে। হঠাৎ তারা বুঝতে পারে সে আত্মারা তাদের উপস্থিতি টের পেয়েছে। একে একে সবাই ওদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা ভয় পেয়ে দৌড় দেয়। কিছু দূর গিয়ে দেখে আত্মারা আর পিছু নেয়নি। ঠিক তখনই তারা দেখতে পায় প্রিঞ্জা পড়ে আছে, অজ্ঞান কিন্তু স্বাভাবিক। তারা ওকে কফিনে তুলে শুদ্ধিকরণের স্থানে নিয়ে আসে। তারা দেখে সবাই আগের জায়গায় আছে, কিন্তু একদম স্থির হয়ে গেছে, যেন মূর্তি। আঙ্গা ইন্ডিকে বলে, ওকে আবার কফিনে রাখো। প্রিঞ্জাকে কফিনে রাখতেই সবকিছু জীবন্ত হয়ে ওঠে। শুদ্ধিকরণ আবার শুরু হয়। এইবার গ্রাম প্রধান চিৎকার করে বলে, সামাক্স বেরিয়ে গেছে। সে প্রিঞ্জার মুখে হাত ঢুকিয়ে এক কালো বস্তু বের করে আর সেটি ওই মহিলার মুখে প্রবেশ করিয়ে দেয়। গ্রামের মানুষ যার অভিশপ্ত ছিল ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। একটু তখন অঙ্গার দিকে তাকিয়ে বলে, তোমরা এখন প্রিঞ্জাকে নিয়ে যেতে পারো। অঙ্গা বলে, সব শেষ? একটু মাথা নেড়ে হ্যাঁ বলে। তারা সবাই মিলে প্রিঞ্জাকে নিয়ে গ্রামের বাইরে চলে আসে। যেতে যেতে রিসার ভয় করা কণ্ঠ শোনা যায়। সে বলে, এই অভিজ্ঞতা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও দুঃখজনক মুহূর্ত। এই ঘটনার পর সে কয়েক সপ্তাহ ভিডিও তৈরি বন্ধ রাখে। শেষে রিসা দর্শকদের সতর্ক করে বলে, এই আত্মাদের নাম কখনো মুখে এনো না, নামের শক্তি আছে, বেশি ভাবলেও বিপদ ডাকতে পারে, ওরা আসতে পারে যখন তুমি প্রস্তুত নও। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরো গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।